আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ব্লেসিং একাডেমিতে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের একটা ডেমো ক্লাস নিব আর কি। তো ডেমো ক্লাসটাতে আমরা যে জিনিসগুলোর উপর গুরুত্ব প্রদান করার চেষ্টা করব, তোমরা এখানে দেখতে পারবো যে মানে আসলে পদার্থবিজ্ঞানে আমরা কি বিষয়গুলো শিখবো আর কি, এবং কিভাবে শিখবো, জাস্ট এটা কি কি পড়াবো, এই জিনিসগুলো নিয়ে আমরা টোটাল ডিসকাশন করার চেষ্টা করবো আর কি। নর্মালি পড়ার সাথে সাথে আমাদের পড়ার ডিফারেন্সটা কোন জায়গাটাতে থাকবে আর কি। যেমন প্রথমত যে জিনিসটা আছে আর কি, এটা হচ্ছে যে প্রথমত যে বিষয়টা আছে এটা হচ্ছে যেমন ভৌত রাশি ও পরিমাপ আর কি। তো ভৌত রাশি ও পরিমাপের মধ্যে হচ্ছে আমরা মানে নর্মালি এই চ্যাপ্টারটা স্টুডেন্ট বেশি একটা পড়ে না, কিন্তু আমরা এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বো, কারণ এই চ্যাপ্টারটার মধ্যে হচ্ছে আমরা এখনো কাজে লাগবে, ইন্টারভিউ কাজে লাগবে, ইন ফিউচার যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করবে ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য কোথাও আর কি, তাদের জন্য এই চ্যাপ্টারটা কাজে লাগবে। তারপরে দ্বিতীয় অধ্যায় যেটা গতি, এটা এখনো কাজে লাগবে, ইন্টারও কাজে লাগবে, মেডিকেল ইউনিভার্সিটি এডমিশনে থাকবে, মানে এই চ্যাপ্টার গুলো পরবর্তীতে ইন্টারও আছে আর কি। তারপরে হচ্ছে বল, আমরা বলটাতেও ফোর্স করার চেষ্টা করবো কোথায় কোথায় আছে। তারপরে যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। মানে এখানে যে চ্যাপ্টার গুলো সিলেবাসে আছে আর কি। এরপরে এখানে পদার্থের অবস্থা, চাপ, এটার পাশাপাশি আমরা যেখানে তরঙ্গ, বস্তুর উপর তাপের প্রভাব, এটাই আবার ইন্টারেও আছে, তরঙ্গ ও শব্দ, এটাও ইন্টারে আছে। তারপরে এখন মনে হয় আলুর প্রতিফলন আছে, আর এদিকে হচ্ছে যে শর্ট সিলেবাসে হচ্ছে তীর্থরিত আছে। আর যারা নাইনের আছে বিশেষ করে আর কি, তাদের ক্ষেত্রে যেটা করবো আর কি, এটা হচ্ছে আমরা বেশি গুরুত্ব দিব হচ্ছে নাইনের ক্ষেত্রে হচ্ছে আলুর প্রতিসরণটাকে বেশি গুরুত্ব দিব, চলতরিতটাকে বেশি গুরুত্ব দিব, বা তাহলে পদার্থের চুম্বক ক্রিয়া এটাতে গুরুত্ব দিব। তারপরে হচ্ছে পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টার গুলোতে গুরুত্ব দিব। মেনলি হচ্ছে এই চ্যাপ্টার গুলো দেখবে যে টিচাররা বেশি পড়ায় না, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টার গুলো। যেমন আমরা যখন কেমিস্ট্রি ক্লাসটা করছিলাম, তখন আমরা বলছিলাম যে জৈব রসায়ন যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কারণে, কারণ তুমি যদি জৈব রসায়ন পারো তার মানে সব পারবা, মানে কেমিস্ট্রিতে তোমাকে কেউ আর আটকাতে পারবে না। এখানে হচ্ছে মেনটা হচ্ছে আলোর প্রতিফলন, প্রতিসরণ, স্থির তড়িৎ, চলতড়িৎ এবং পদার্থের চুম্বক ক্রিয়া। এই 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 যে চ্যাপ্টারটা, এবং আধুনিক আধুনিক পদার্থ বিজ্ঞান, অষ্টম, নবম, দশম, একাদশ, এবং ত্রয়োদশ, এই যে অষ্টম থেকে পরের যে চ্যাপ্টার গুলো, এই চ্যাপ্টার গুলো যে পারবে সে ফিজিক্সের সবকিছু পারবে, মানে তার কাছে ফিজিক্স কোনো কিছুই না। আর এই চ্যাপ্টার গুলো যে মানে যার প্রবলেম হবে তার সবকিছু প্রবলেম হবে। তো চ্যাপ্টার 13 নতুন বইয়ে নাই, আচ্ছা ঠিক আছে, 13 না থাকলে সমস্যা নাই, যে আমরা নতুন বইয়ে না থাকলে ভালো, মানে এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স, যেটার উপর দিয়ে তোমার মনে করো মোবাইল দিয়ে তৈরি হয়েছে, যেটার উপর দিয়ে হচ্ছে কম্পিউটার আবিষ্কার হয়েছে। দেখো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নাই, সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এটা আর কি, যেটা দিয়ে মোবাইল আবিষ্কার হয়েছে, কম্পিউটার আবিষ্কার হয়েছে, এবং সারা পৃথিবীতে মানে যেটার উপর ভিত্তি করে আমেরিকা আজকে ওয়ার্ল্ডের মানে সবচেয়ে মানে সবচেয়ে মানে বিলিয়নার বা সবচেয়ে ধনী রাষ্ট্র ইউএসএ পৃথিবীতে, কেন এই আধুনিক পদার্থ বিজ্ঞান এবং ইলেকট্রনিক্স উপরে বেস করে। তোমরা নাম শুনবা সিলিকন ভ্যালি, তো সিলিকন ভ্যালি জায়গাটা হচ্ছে আমেরিকাতে আছে। যেহেতু এটা নাই, আমি একটু কঠিন জিনিসটা আগে দেখে তারপরে সহজ জিনিসগুলো দেখাবো, বা সহজটা দেখাও কঠিনে যাওয়া যায় আর কি। তো যে জিনিসটা বলতেছিলাম যে আমরা যদি প্রথম চ্যাপ্টারটার দিকে যাই আর কি, প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে আচ্ছা, আমি এগুলো একটু ইরেজ করে নিই, ওয়েট। যে নর্মালি অনেকে এই চ্যাপ্টারটা পড়ে না, কিন্তু দেখবা যে তুমি যখন পরীক্ষা দিতে যাইবা তখন এই চ্যাপ্টারটা কাজে লাগবে। যেমন কোথায় কাজে লাগবে, আমার মাউসটা একটু খেয়াল করো, যে এখানে দেখো যে এটা লেখা আছে যে থেলিস। থেলিস কিসের জন্য বিখ্যাত ছিলেন? সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত হচ্ছে থেলিস। এখানে খেয়াল করো, সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত কে? থেলিস। তেলিশ। হেলিস। হ্যাঁ, তো এরকম আমি পড়াইতেছি না, বই পাওয়ার কোনো কারণ না যে পড়াইতেছি দিকে সেটা বই পেয়ে যাইতেছে, কোনো কিছু না, জাস্ট আমি বলতে চাইতেছি আর কি, এরকম অনেক ইম্পর্টেন্ট টপিকস আছে, এগুলো নোট করা আছে। আমি প্রত্যেককে নোট গুলো দিয়ে দিব, ঠিক আছে, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, এই জিনিসগুলো দিয়ে দিব। তো এভাবে এখানে যেমন ডেমোক্রিটাস কি করছে, ঠিক আছে, পরমাণুর ধারণার জন্ম দিয়েছে, সাপোজ এই জিনিসটা এত বেশি ইম্পর্টেন্ট না, বাট পিথাগোরাসের ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট, মানে আমি বলে দেবো যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা বেশি পড়তে হবে কোনটা কম কম পড়তে হবে। এই জিনিসগুলো হচ্ছে আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে বলে দিব, সুতরাং বই পাওয়ার কোনো কারণ নাই। তারপরে যেমন এখানে ওরা লিওনার্দো দা ভিঞ্চি নিয়ে কথা বলছে, এগুলো তো বেশি ইম্পর্টেন্ট না। হাইগেন থেকে শুরু হয়েছে ইম্পর্টেন্ট, রবার্ট হুক এখানে ইম্পর্টেন্ট না, কিন্তু সে হচ্ছে জীববিজ্ঞানে অনেক বেশি ইম্পর্টেন্ট। একজন মনে আনমিউট করা আছো তেমন। হ্যাঁ তিশা, তোমার এটা মানে মিউট করে ফেলো, তিশার ইয়াটা মানে মিউট, মানে ইয়াটাতে ক্লিক দিয়ে দাও, দেখো মিউট হয়ে যাবে, ঠিক আছে। তো
আনমিউট করার সময় আমি বলবো, তোমরা আনমিউট করতে তখন কইরো, সমস্যা নেই। তারপরে এখানে মানে অনেকগুলো নাম দেওয়া আছে, কে যেমন ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করছে কে, এটা আমাদের সময় আসছিল, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করছে কে, বেকরেল। কোয়ান্টাম তত্ত্বের জন্য বিখ্যাত কে, ম্যাক্স প্ল্যান। তারপর হচ্ছে এখানে যেগুলো আছে, এক্স রে আবিষ্কার করছে কে, রঞ্জের। শুনে শুনে অনেক কঠিন মনে হইতেছে এগুলো, না আমি তোমাদেরকে এগুলো দেখাবো যে এক্স রেটা দেখতে কিরকম, যে কোয়ান্টাম তত্ত্বটা আসলে কি। ঠিক আছে, আর্নেস্ট রাদারফোর্ড যে নিউক্লিয় তত্ত্ব প্রদান করছে, নিউক্লিয় তত্ত্বটা আসলে কি, মানে এটা একটু ডিটেলস, মানে এটার ভিতরে কি কি আছে এই জিনিসগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করবো ক্লাসগুলোতে। মানে বই পাওয়ার কারণ নাই যে এখানে দেখে মনে হইতেছে যে যে তার পরবর্তীতে যে জিনিসগুলো আছে এগুলো আমি একটু শেয়ার করে যাবো, এখানে কি পড়ানোর চেষ্টা করবো। এখানে কিছু সংজ্ঞা টঙ্গা আছে, এগুলো তোমরা পড়বা। যেমন স্লাইড ক্লিপার বইলা দিয়েছে, এইভাবে আমরা স্লাইড ক্লিপার পড়াবো না। আমরা যদি মেইন বইটাতে যাই, তাহলে তোমরা একটু দেখলে বুঝতে পারবা যে মেইন বইটাতে, যেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, ভৌত রাশি ও পরিমাপ, বিভিন্ন বিজ্ঞানীদেরকে দেওয়া আছে, আমরা মেইন বই থেকেই পড়বো। যাতে মেইন বইটা পড়লে কি সুবিধা হবে, আমরা এই কারণে মেইন বইটা পড়বো যাতে আমাদের মেডিকেল এডমিশন টেস্টে, কোথায় একটু খেয়াল রাখবা, মেডিকেল। মেডিকেল এডমিশন টেস্টটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে, প্লাস হচ্ছে বুয়েট এডমিশন টেস্ট, মানে এবং ঢাকা ইউনিভার্সিটি, এই 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 দুইটা এডমিশন টেস্ট আমাদের এখন থেকে টার্গেট থাকবে, এবং ওই টার্গেটে আমরা পড়াশোনা করবো। এই জন্য মেডিকেল এডমিশন টেস্টের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হচ্ছে মেইন বই, আর মেইন বইয়ের পাশাপাশি বেশি হচ্ছে মানে প্রবলেম সলভিং করা। আর বুয়েটের জন্য হচ্ছে তোমার মেইন বইয়ের পাশাপাশি প্রবলেম সলভিং করতে হবে। ওইভাবে আমরা হচ্ছে প্র্যাকটিসটা করার চেষ্টা করবো। তো এখান থেকে যেমন তোমার মেইন বইয়ের মধ্যে কি করছে, জাস্ট আমি একটু জিনিস দেখাই যে সমস্যাটা আমরা কিভাবে সলভ করার চেষ্টা করবো। যেমন এখানে কিছু মুখস্থ দেওয়া আছে, দেখো এটা এটা তোমার মেডিকেল একটা এডমিশন টেস্টে চলে আসছিল। ঠিক আছে, যে তোমার ফ্যামটা বলতে কি বুঝায়, মেডিকেল এডমিশন টেস্টে আসছে, খেয়াল করো। এখন এখানে তুমি যখন পড়বা, তুমি তো জানো না আসলে এইখান থেকে যে এটা এটা কি একটা, এটা টেবিল না, জি খেয়াল ভাইয়া। করো। এটা একটা টেবিল, তো তুমি কি জানো যে আসলে এখান থেকে এটা যে পরীক্ষার মধ্যে উড়াই দিব, যে ফ্যামটা বলতে 10 টু দ্য পাওয়ার মাইনাস কত বোঝায়, 15। 10 টু দ্য পাওয়ার মাইনাস 15 বোঝায়, তুমি তো জানো না। এখন তুমি এটা জানবা কিভাবে যে 10 টু দ্য পাওয়ার মাইনাস 15 যে বুঝায় ফ্যামটা বলতে, তুমি এটা জানবা কিভাবে? তোমাকে অনেক বেশি কোশ্চেন সলভ করতে হবে। কি করতে হবে? কোশ্চেন সলভ কোশ্চেন করতে হবে। কোশ্চেন সলভ করতে হবে। হ্যাঁ, কোশ্চেন যদি সলভ না হয় তাহলে যে প্রবলেমটা হবে, তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না যে আসলে কোন জিনিসটা তোমার জন্য ইম্পর্টেন্ট হবে। আমিও কোশ্চেন সলভ করবো, তোমরাও করবা। আমি তো নিজে, আমি তার সব একবার করে দিতে পারবো না। যেমন এই বইটা দেওয়া হয়েছে, আমি বারবার বলছি যে এই বইটা দেওয়া হয়েছে 2 বছর পড়ার জন্য, তো এটা তো একদিনে হুট করে পড়ে আমি এটাতে একবারে অনেক বেশি ভালো হয়ে যাবে, ব্যাপারটা এটা না। তো এই কোশ্চেনটা একটা মেডিকেল এডমিশন টেস্টে আমি বইলা দেবো যে কোন কোন জিনিসগুলো কাজে লাগবে। এটা জাস্ট মানে অনেকে দেখবা যে এই চারটা জীবনে খুলে পড়ছি না। ঠিক আছে, যারা টেনে আসো এরা অনেকে হয়তো বা এই চারটা পড়ুই নাই, এরকম হইতে পারে। হ্যাঁ, কিন্তু তুমি মনে করছো যে এটা কাজে লাগবে না, কিন্তু এটা কাজে লাগবে। কোনটা যে কাজে লাগবে এটা, এই জিনিসটা আইডেন্টিফাই করা খুব জরুরি। ঠিক আছে, যেমন মাত্রা এগুলো দেখবা তোমরা নিজেরা পড়ছো। এখানে যে জিনিসটা, যেমন এই যে বার্নিয়ার স্কেল, এটা দেখে বোঝা যাইতেছে কিছুটা, আমরা প্র্যাকটিক্যালি তোমাদেরকে বার্নিয়ার স্কেলটা দেখতে বাস্তবে কিরকম, ঠিক আছে, অনেকটা এরকমই। মানে বই পাওয়ার কোনো কারণ নাই, এটা নিয়ে আসলে তোমরা কনফিউশনে পড়বা না, বাস্তবে এরকম। তো এটা কিভাবে কাজ করে, কিভাবে হয় এটা দেখো। যেমন এটা হচ্ছে স্লাইড ক্লিপার্স, এই স্লাইড ক্লিপার দিয়ে কিভাবে একটা বস্তুর দৈর্ঘ্য মাপে, আমি নিজে এগুলো মাপছি, সুতরাং তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি এটা বুঝাইতে পারবো এটা কিভাবে কাজ করে, বুঝতে পারছো? আর জি এটা ভাইয়া। এটা হচ্ছে স্ক্রু গোজ, স্ক্রু গোজ দিয়ে আমি নিজে মাপছি, মানে তারের দৈর্ঘ্য আমি নিজে মাপছি। যখন আমি নটরডেম কলেজে পড়ছি তখন হচ্ছে এগুলো আমি নিজে নিজে প্র্যাকটিক্যালি মাপছি। তোমরা যখন ইন্টারভিউ উঠা হোলি ক্রস বা নটরডেমে ভর্তি হইবা, তখন তোমরা নিজেরা এগুলো মাপতে পারবা। ঠিক আছে, তোমাদের এখন থেকে টার্গেটটা হচ্ছে তুমি হোলি ক্রসে বা নটরডেমে ভর্তি হবে, এই টাইপের আর কি। ঠিক আছে, সো মানে এটাও আমি দেখাবো যে আসলে প্র্যাকটিক্যালি কিভাবে মাপে। তো তোমরা এটা মানে এগুলো দেখলে সুবিধাটা কি হবে, যে তোমাদের মানে এই জিনিসটা বুঝতে হবে, মানে তুমি বই পড়ে এটা বুঝতে পারবে না, বা অন্যান্য টিচারের কাছে পড়লে যেটা হবে তুমি মুখস্থ করে ওটা বুঝতে পারবে না যে আসলে কি কইছে। মানে কিছু জিনিস আছে যে মুখস্থ করেও বোঝার মতো কোনো সুযোগ নাই। ঠিক, হ্যাঁ, হুম। তো যে জিনিসগুলো মুখস্থ করে বোঝার সুযোগ নাই এগুলো হচ্ছে আমরা ক্লাসে এখানে বুঝবো। আর না বুঝলেও কোনো সমস্যা নাই, যে ব্যাপারটা এরকম না যেটা না বুঝলে গুণ হয়ে যাবো বা লাইফ অনেক বেশি হেল্প হয়ে যাবো, ব্যাপারটা এরকম না। তারপর হচ্ছে ভার মাপার যন্ত্র, নর্মালি যেটা মাপে এটা তো বেশি ইম্পর্টেন্ট না, তারপর অনেক সময় এটা দিয়ে কোশ্চেন দেয় ইত্যাদিতে, যেমন শেষ। এবার ত্রুটি, এই ত্রুটিগুলো শিখবো, যেমন যান্ত্রিক ত্রুটি বলতে কি বুঝায়, এটা ভিতরে মাঝে মাঝে এটা থেকে কোশ্চেন করে, ত্রুটি দিয়ে কোনটা দিয়ে কি বোঝায়, তারপর এই চ্যাপ্টারটা শেষ করে ফেলছে। আমরা 2 নাম্বার চ্যাপ্টারটা আছে গতি, গতি দিয়ে মানে ম্যাক্সিমাম সৃজনশীল প্রশ্ন দেয় এবং এটা দিয়ে কনফিউশন করে ফেলে যে কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে না। যেমন এখানে ভেক্টর এবং স্কেলার আসে, এই জিনিসটা আমরা খুব ভালো করে বুঝবো।
এটা থেকে মেডিকেল এডমিশন টেস্টে কোশ্চেন আসে এবং বুয়েটে এডমিশন টেস্টে কোশ্চেন আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসে। এবং এটা তোমার শুধু এখানে কাজে লাগবে না, এই এই ভেক্টর এবং স্কেলার রাশি যেটা আছে না, এটা আমরা আরো অনেক ডিটেলস করবো। এই কারণে করবো যে এটা হচ্ছে আমাদের তোমার ইউনিভার্সিটিতে লাগবে, ম্যাথে লাগবে, সব জায়গায় লাগবে, এবং সবকিছু ভেক্টর। কিন্তু আমরা আসলে ভেক্টর জিনিসটার সাথে পরিচিত না, আমরা অলরেডি স্কেলারের সাথে পরিচিত, বা ছোটবেলা থেকে ক্লাস 8 পর্যন্ত আমরা স্কেলারই পড়ে আসছি, আমরা কখনো ভেক্টর পড়ি নাই। যেমন এই গ্রাফটা, এটি পড়াইবো না, কিন্তু পরীক্ষাতে আইবো এই গ্রাফ। মানে স্কুলে যেগুলো পড়াইবো না, এখানে ব্যাপারটা হচ্ছে দেখে বই পাওয়ার কারণে যে ভাই এটা পড়াইতেছে কেন, এটা এইভাবে করতেছে কেন, এই এই গ্রাফটা কোথায় আসবে, পরীক্ষাতে আসবে। তুমি এই গ্রাফ শিখছো না মানে কিছু শিখছো না। বুঝতে পারতেছো? মানে তোমার এই জি গ্রাফটা ভাইয়া। দেখা, দেখা মাত্র বুঝতে পারতে হবে যে গ্রাফটা কেমনে এক্সপ্লেইন করতে হবে, এটা কোথায় কি সমস্যা আছে। এটা এমনি না দিয়ে ওইভাবে দিলে কি হইতো, ওই কেমিস্ট্রি ক্লাসে বসে না যে কিছু জিনিস আমি পারি না মানে আমি কিচ্ছু পারি না, এটা আমার ব্রেনে ঢুকে লইতে হবে। আর এই জিনিসগুলো পারছি মানে আমি অনেক কিছু পারি। হ্যালো, শোনা জি যাচ্ছে? জি ভাইয়া। এছাড়া শোনা যাচ্ছে। ফাউজা, তুমি কি এই ধরনের গ্রাফ গ্রাফ সলভ করছো? হুবহু এটা করি নাই, কিন্তু কয়েকটা করছিলাম, নিজে আচ্ছা নিজে আচ্ছা। করছিলাম আর কি, রয়্যাল গাইড থেকে। আচ্ছা, রয়েজ লেগার কি নিজে নিজে করছো, ঠিক আছে, ভেরি গুড। আমরা এই এই গ্রাফ গুলো সলভ করার চেষ্টা করি। তুমি গ্রাফটা দেখলেই বুঝতে পারতে হবে যে এই যে রেখাটা বি দিয়া কি বুঝাইতেছে, সি দিয়া কি বুঝাইতেছে, ডি দিয়া কি বুঝাইতেছে। হ্যাঁ, তো এই যে দেখো বিতে ত্বরণ নাই, ঠিক আছে, বুঝতে পারতেছো? তো বিতে যে ত্বরণ নাই, এই জিনিসটাকে কি বলে? হ্যালো, কেউ কি বলতে পারবা, মানে আরিশা বলতে পারবা যে বিতে যে ত্বরণ নাই এটাকে কি বলে? সমতরণ। হুম, সমতরণ। হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, তো সমত্বরণে কি থাকে, মানে ঘটনাটা কি ঘটে? সমতরণে ওই বস্তুটা বা যে জিনিসটাই হোক, পূর্বের যে বেগটা থাকে বা ত্বরণটা থাকে ওই সেম ত্বরণেই চলে আর কি। হুম বৃদ্ধিও পায় না বা হ্রাসও হুম পায় না, সেম হুম হুম, ভেরি গুড। তো এই সমত্বরণ নিয়ে আসছে না, মানে এখানে যে জিনিসটা হয় আর কি, দেখো এই যে ভেক্টরের এই ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে, যে দেখো, যে দেখো ত্বরণের পরিবর্তন হইতেছে না, কিন্তু দেখো যে সময়ের সাথে সাথে কি হইতেছে, যে তোমার বেগের যে পরিবর্তনটা এটাও কি থাকতেছে, মানে বেগের পরিবর্তনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট থাকতেছে। কিন্তু সময়ের সাথে কিন্তু জিনিসটা সামনে যে মানে উপরে উঠতেছে না, কিন্তু এক্স এক্সিসে ডান দিকে যাচ্ছে আর কি। তো এই জিনিসটার যে মেইন এক্সপ্লেনেশনটা এটা হচ্ছে আমরা ক্লাসে দেখবো। এখন আমি এই জায়গাটাতে ফোকাস করবো না, আমি একটু আরো ইম্পর্টেন্ট জিনিসে যাওয়ার চেষ্টা করতেছি। মানে আমি আসলে যে জিনিসটা বেশি মানে বেশি কঠিন জায়গাতে আগে যাওয়ার চেষ্টা করতেছি, তারপর হচ্ছে সিম্পল গুলোতে যাব, মানে এগুলো সিম্পল গুলো ক্লাসে দেখাবো। ওকে, তারপরে হচ্ছে যেমন এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা কিন্তু ইম্পর্টেন্ট, এই গ্রাফটা ইন্টারও আছে। সরি, এই যে এই গ্রাফটা খেয়াল করছে, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে এটা হয়তো এসিসি তে আসবে, ইন্টারে গিয়ে যেটা আসবে এই টাইপের গ্রাফ গুলো আসবে। ঠিক আছে, এই গ্রাফ গুলো পড়াটা পারতে হবে, কিভাবে হয়েছে এগুলো আমরা তোমাদের দেখাবো। যেমন এই গ্রাফ গুলো পারতে হবে, বুঝতে পারছো? এই যে গ্রাফ গুলো প্র্যাকটিক্যালি করাইছে না, এই গ্রাফ গুলো পড়তে হবে, যেটি হচ্ছে তোমরা যারা স্কুলে এগুলো কম পড়াবে, কিন্তু এখন এগুলো আর দেখার সময় নাই, মানে যুগ অনেক অ্যাডভান্স হয়েছে, তো এখন আমি বই পড়তেছি কি না পড়তেছি এগুলো দেখার দরকার নাই। যেমন এখানে একটা গ্রাফ দিছে, কত কঠিন করছে গ্রাফটাকে, এভাবে নিচে নিয়ে সেটা তারপর এইভাবে বাঁকা করে উপরে উঠাইছে, উঠাই তারপর নিচে, তারপর আবার বাঁকা করে নিচে নামাইছে। খেয়াল করতে পারছো? আচ্ছা, এটা যদি ইম্পর্টেন্ট না হইতো তাহলে কি এটা বহু নির্বাচনীতে এইভাবে দিত? না। কখনো কিন্তু দিত না। এই জন্য তোমাকে বুঝতে হবে, তুমি যদি বুয়েটে পরীক্ষা দিতে যাবে মানে ঢুকে দেখবে যে, মানে পরীক্ষার হলে ঢোকার পরে দেখবে এই গ্রাফ। তো তোমার মেডিকেলে আসবে না, কিন্তু বুয়েটে এটা আসবে। এই জন্য, বা মেডিকেলে আসবে এই টাইপের গ্রাফ। ঠিক আছে, যেমন এই ধরনের গ্রাফ দিবে দিয়েছে, মানে গ্রাফ বোঝাটা অনেক বেশি জরুরি, এটা কেমিস্ট্রিতেও কাজে লাগবে। তারপর বল, বলের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে যে, হ্যাঁ, একজন সাউথ এশিয়ান গেমে স্বর্ণপদক পাইছে, তার একটা ছবি দেওয়া আছে নিউটনের বল থেকে বিভিন্ন যে, যেমন এখানে আবার গ্রাফ আছে, খেয়াল করছো, অবস্থান ও সময় সূচির গ্রাফ, বলের গ্রাফ, মহাকর্ষ অভিকর্ষ, স্থিতিস্থাপকতা T1 T2, মানে টান দিয়ে কি হইতেছে, ভরবেগ, সংঘর্ষ, শক্তির সংরক্ষণশীলতা নীতি, এটা দিয়ে ম্যাথ আসবে। তারপর নিরাপদ ভ্রমণ, আর ইত্যাদি নিয়ে নিউটনের সূত্র ইত্যাদি বলা আছে। তো এই জিনিসগুলোতে আমরা যাবো, এখানে এই সূত্রগুলো আমরা একটু বুঝার চেষ্টা করবো এবং এগুলো দিয়ে ম্যাথ করার চেষ্টা করবো। মানে মানে বই পাওয়ার, মানে আমি যে জিনিসটা বলতে চাইতেছি এগুলো সব পড়াবো। বলের পরে যে চ্যাপ্টারটা আছে সেটা, যেমন এই যে বলের ক্ষেত্রে কিন্তু একটা গ্রাফ দিছে, বুঝতে পারতেছো কিনা? তো এই গ্রাফের বেসিকটা তোমার কনসেপ্ট হওয়ার কথা ক্লাস সিক্সে থাকতে গ্রাফের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা যেহেতু মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন পড়ছি, বা গ্রাফটাকে আমাদের ওইভাবে গুরুত্ব দিয়ে পড়ানো হয় নাই, তো এই জন্য হচ্ছে এই সমস্যাটা আসলে বাড়তেছে। সো এরপরে যে চ্যাপ্টারটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট এবং সহজ।
এখানে কিন্তু তিনটা জিনিস আছে, একটা হচ্ছে কাজ, আর একটা হচ্ছে ক্ষমতা, আর একটা হচ্ছে শক্তি। এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্যটা কিভাবে হয় আমরা এটা শেখার চেষ্টা করবো। এবং কাজ, ক্ষমতা, শক্তি বুঝাইতে ওরা রূপপুর নিউক্লিয়ার যে বিদ্যুৎ কেন্দ্র আছে ওই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে হচ্ছে এখানে ডিসকাস করা হয়েছে। তো এই কাজ, ক্ষমতা, শক্তিতে আমরা হচ্ছে কাজ দিয়ে যে মেথ গুলো আছে এগুলো দেখবো, শক্তির বিভিন্ন রূপের যে পরিবর্তনের মেথ আছে এগুলো দেখবো। এবং এই কাজ এবং ক্ষমতা, শক্তি, এখানে বলের একটা সম্পর্ক আছে করে সেরে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, মানে এফ এস আর কি। মানে আমি একটু বলি, মানে কাজ হচ্ছে, কাজ জিনিসটা কিরকম এটা হচ্ছে, খেয়াল করো। কাজ জিনিসটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস, মানে বল ইন্টু সরণ আর কি। বুঝতে পারছো? তো এর আগের চ্যাপ্টারটা কি ছিল, বল নিয়া, ঠিক আছে। এখানে হচ্ছে বলের সাথে কি হয়েছে, সরণটা দিয়ে গুণ হইতেছে, হয়ে এসে এটা কাজ আছে। আবার দেখো এই বলের সাথে কি আছে, এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। যারা নাইনে আসো এরা একটু বুঝতে অসুবিধা হবে, সমস্যা নেই, আমার বই পাওয়ার কারণ নাই যে আসলে ঘটনা কি ঘটে, আমি কি পড়াবো এটা বুঝাইতে চাইতেছি। তো আমরা যখন এই জিনিসগুলো পড়বো, একটার সাথে আরেকটা সম্পর্ক কিভাবে আছে এই জিনিসগুলো আমরা বের করার চেষ্টা করব। আবার গতিশক্তির এটা মানে একটার সাথে একটা ইন্টার কানেকশনটা বুঝার চেষ্টা করো। আমরা যখন ইন্টার কানেকশনটা বুঝে ফেলবো, তখন তুমি একটা জিনিস দেখলেই বুঝতে পারবে যে এটা, এটা দিয়ে উত্তর এটা হবে, এটার উত্তর এটা হবে, এটার উত্তর এটা হবে। মানে তুমি মুহূর্তের মধ্যে এই আনসার গুলো করে ফেলতে পারবা। ঠিক আছে, তো এই জন্য মানে বই পাওয়ার কোনো কারণ নাই। দেখো যে এই যে একটা জায়গাতে অনেকগুলো সূত্র ইউজ করে, যেমন এখানে ইউজ করছে এফ ইকুয়াল টু এম এ, তারপরে এখানে ইকুয়াল টু বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে আদি বেগ শূন্য, এই জন্য এটি হয়েছে। তারপর গতি শক্তির ক্ষেত্রে ইউজ করছে হাফ এম বি স্কোয়ার, বা আবার অনেক ক্ষেত্রে দেখবা যে ইউজ হয়েছে হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু ইউজ হয়েছে এম জি এইচ, মানে বিভব শক্তি। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যাটার্ন ইউজ হইতেছে, কখন কোন প্যাটার্নটা ইউজ হচ্ছে এটা আমরা মানে শিখার চেষ্টা করবো। তারপর স্প্রিং এর শক্তি, মানে এটা হচ্ছে মানে বিপরীত শক্তি, মানে উল্টা দিকে আর কি। কেন এটা উল্টা দিকে হইতেছে, ওই যে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, মানে বিপরীত দিকে কেন হচ্ছে, এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করবো ক্লাসের মধ্যে। এই চারটা চ্যাপ্টারকে আমরা খুব বেশি প্রাধান্য দিব আর কি। তারপরে যে বাকি যে চ্যাপ্টার গুলো আছে এই জিনিসগুলোতে আমরা যাবো। যে আচ্ছা এখানে এই যে এটা দিচ্ছে, এই এই বিক্রিয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারতেছো? এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। তো নিউক্লিয়ার বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটে, কোথায় কিভাবে হয়, এটা কিন্তু এসিসি মানে মানে এটা যে এখন আছে ব্যাপারটা এরকম না। এই নিউক্লিয়ার বিক্রিয়াটা, আমি কি হ্যাঁ আনমিউট আছে। তো আমি এই যে এই নিউক্লিয়ার বিক্রিয়াটা হচ্ছে যে তোমার এটা শুধু এখানে না, মানে এটা কিন্তু কেমিস্ট্রিতে আসে। মানে কেমিস্ট্রিতে নিউক্লিয়ার বিক্রিয়া দিয়ে, মানে এখানে একটা বিক্রিয়া দিব দিয়ে বলবো যেটা কি, এটা আবার ইন্টারেও আছে যার। আর এই নিউক্লিয়ার উপর একটা মানে মানে একটা ইয়ে আছে, মানে অনার্স সাবজেক্টই আছে, এটা বাংলাদেশে আছে, বুয়েটেও আছে, আবার হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আছে। নিউক্লিয়ার ফিজিক্স নামে একটা চ্যাপ্টারই আছে। নিউক্লিয়ার নিউক্লিয়ার উপর তোমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, মানে অনেক কিছু হচ্ছে, এগুলো পড়বা। বা আরো অনেক জায়গাতে নিউক্লিয়ার অ্যাপ্লিকেশন আছে, যেমন মেডিকেল সায়েন্সে আর আছে, বিভিন্ন জায়গাতে আছে। ওই জিনিসগুলো আমরা দেখবো, মানে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এরপর আমরা যে জায়গাটাতে ফোকাস করব এটা হচ্ছে যে এই চ্যাপ্টার গুলো শেষ হওয়ার পরে আমরা এরপরের যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলো হচ্ছে আমরা একদিন বা দুই দিনে এগুলো পড়ার চেষ্টা করবো। মানে এই চ্যাপ্টার গুলোতে আমরা ফোকাসটা কম করব। ঠিক আছে, ফোকাস মানে সবটি সমান দিয়ে পড়বো। এরপরে লাইন বাই মানে বস্তুর উপর তাপের প্রভাব, এগুলো তোমরা সহজে পড়লে বুঝতে পারবে, মানে এগুলো তো কঠিন কোনো চ্যাপ্টার না। তারপর আমরা মানে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো কোথায় কি হয়েছে। এরপর আমরা যে জায়গাটাতে ফোকাস করবো, শব্দ তরঙ্গ, এটাই ইয়াতে আছে ইন্টারেস্ট, মানে এটা অনেক কঠিন চ্যাপ্টার একটু, শব্দ তরঙ্গটা এটাতে আমরা একটু ফোকাস করবো। কারণ এই গ্রাফ গুলো বুঝতে হবে শব্দ তরঙ্গে গিয়ে, যেমন এখানে একটা গ্রাফ দিচ্ছে। তো নর্মাল একটা স্টুডেন্ট কি ওই গ্রাফটা দিকে বুঝবে যে কি হয়েছে, এটা একবার উপরে উঠছে স্পাইক, আরেকবার স্পাইক নিচে নামছে, কেন স্পাইক উপরে উঠছে, কেন স্পাইক নিচে নামছে। মানে নর্মালি যেটা হচ্ছে যে মানে স্টুডেন্ট এগুলো স্কিপ করে। হ্যালো, কেউ কি বলতে পারবা যে আসলে এখানে মানে এই এই মানে এখানে কোনটা দিয়ে বুঝাইতাম, হ্যাঁ, এটা দিয়ে বুঝাই। মানে বি নাম্বারটা কি দেখা যায়? জি বি ভাই। নাম্বার, বি নাম্বারটা দেখা যায় না? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, মনে করো একটা গ্রাফ আঁকছে, আমি জানি না এই গ্রাফটাতে কি বুঝাইছে, মানে আমি একটা গ্রাফ আঁকি আর কি, মনে করো। তো আমি পাশেই আঁকি, আঁকলে তোমরা একটু বুঝতে পারবো। মনে করো এটা হচ্ছে একটা বি, আচ্ছা এটা দিয়া না, আমি ওইটা দিয়ে আঁকি তার, মানে আমার গ্রাফিক্স ট্যাব আছে একটা, ট্যাবটা দিয়ে আঁকি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওকে, এটা দিয়ে আঁকি। দাদা মোবাইল দাও আবার লাগবে তো। এই আনমিউট আবার তো করো, কত আনমিউট কিছু করো, লাগবে। এই বন্ধ করছে যে। এই আনমিউট করো, খেয়াল করো যে আনমিউট করো, যে মিউট করা আছে।
ওয়েট করো। এটা হচ্ছে একটা ব্যাগ আর কি, সাপোজ এটা হচ্ছে মনে করো এই ব্যাগটা হচ্ছে B1, বুঝতে পারছো? আরেকটা ব্যাগ আমি আঁকতেছি, খেয়াল করো। এটা হচ্ছে B2। এখানে B1 B2 দিয়ে আসলে কি বুঝাইতেছে? তোমরা কি একটু আইডিয়া করতে পারবা, মানে মূলত এখানে B1 B2-র মধ্যে ডিফারেন্সটা আসলে কি বুঝাইতেছে? মানে ভুল হোক সমস্যা নাই, বাট এই এই ফিগারটা দেখে মনে করো এখানে খেয়াল করছো না যে এই উপরের বিটা একটু বড় আর নিচের বিটা কি একটু ছোট? ছোট। হ্যাঁ হ্যাঁ, উপরের হ্যাঁ। আচ্ছা, এটা ইয়াতে কাজ করে না, বুঝতে পারছি। উপরের বিটা বড়, নিচের বিটা ছোট, এই জন্য আমি এখানে একটু আঁকছি আর কি, আলাদা করে। স্ক্রিন দেখা যায় না যে আমি যে পেন্টে যে আঁকছি, B1 একটা বড় একটা ছোট। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে একটা বি হচ্ছে বড়, মনে করো এটা হচ্ছে B1 বড়, আরেকটা বি হচ্ছে ছোট, বুঝতে পারছো? এটা তোমরা অনেক সময় দেখবা, আমি আবার দেখাই। এখানে একটা জিনিস, এটা গোল, মনে করো এটা হচ্ছে একটা বল, বল মানে ফোর্স আর কি, F1, ঠিক আছে? এটা একটা ফোর্স F1 আর কি। আরেকটা ফোর্স মনে করো, আরেকটা একটা একটু ছোট করে, সরি, ওয়েট, এটাতে আসলে আমি আঁকাআঁকি অভ্যস্ত না, এই জন্য হচ্ছে একটু ঝামেলা। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে। আরেকটা ফোর্স হচ্ছে তোমার, মনে করো ছোট করে আঁকছি, এটা হচ্ছে তোমার F2, বুঝতে পারছো? মানে এই এই যে এই ফিগারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে কেন জানো, মানে এই বড় ফিগারটা যেটা যে বড় মানে এই যে শেপটা যে বড়, এখানে আমি দেখাই তোমাদেরকে। এই যে শেপটা যে বড়, যেটা শেপ বড়, এই যে এই জায়গাটা, ঠিক আছে, মানে লার্জ শেপের যেটা, এটা দিয়ে বোঝায় কি জানো নি, এখানে ব্যাগটা বেশি, কি বোঝায়? ব্যাগ বেশি। ব্যাগ ব্যাগ বেশি। বেশি। হ্যাঁ, সিমিলারলি খেয়াল করো যে আমরা এখানে যে ফোর্সটা F, এটা কিন্তু বড়, F1টা, ঠিক আছে? এটা দিয়ে, সরি, হ্যাঁ, তো এই যে F1টা, এটা বড়, এটা দিয়ে বোঝায় হচ্ছে ফোর্সটা বেশি, ফোর্সটা হচ্ছে কি তোমার বেশি, বুঝতে পারছো? ফোর্স মানে মানে হাই, এখানে ফোর্সটা হচ্ছে হাই। আর যেটা F2, মনে করো এখানে যেটা আছে F2 আর কি, তোমার এই যে F2 যেটা আর কি, এখানে এটা দিয়ে বোঝায় আর কি যে তোমার ফোর্সটা হচ্ছে লো, মানে ব্যাগের পরিমাণটা কম। এখন তুমি আঁকার ক্ষেত্রে, মানে এটা এখন কাজে লাগবে না, তুমি যখন ইউনিভার্সিটিতে যাবে বা মানে এটা সেট আপে যাবে, তখন আঁকার ক্ষেত্রে তুমি যে এটা বড় ফোর্স এটা একে লাগছে ছোট, যেটা ছোট ফোর্স এটা একে লাগছে বড়, বা যেটা ডানে আঁকার কথা এটা একে লাগছে বামে, অনেক বেশি বড় ভুল হয়ে যাবে। মানে যে টিচার জানে আর কি, সে কিন্তু মনে করবে 0 মার্ক দিয়ে দিবে, বললো যে না তুমি মানে তুমি জিনিসটাই কি হয়েছে এটা বুঝোই নাই, মানে তুমি মুখস্থ করে ফেলছো বইয়ের মতো, বা বিভিন্ন জায়গার মতো তুমি এটা মুখস্থ করে ফেলছো, তো এই মুখস্থ করার সুযোগ নাই আর কি, বুঝতে পারছো? ঠিক আছে, আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে হচ্ছে আমরা এখানে আসি, তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে ধীরে ধীরে শিখাবো যে কোথায় কি হইতেছে, এগুলো এগুলো পরে যখন মানে এই গ্রাফগুলো সব জায়গায় কাজে লাগবে, যেগুলো অনেক বেশি কাজে লাগবে। তারপরে এই শব্দ কিভাবে চলতেছে, মানে এই গ্রাফটা কাজে লাগবে, মানে এই গ্রাফটা আমি তোমাকে পড়াবো, টেনশন করার কোনো কারণ নাই। এগুলোতে এমপ্লিটিউড আছে, বিস্তার, এগুলো ইন্টারে কাজে লাগবে, মেডিকেল এডমিশন টেস্টে কাজে লাগবে, ইউনিভার্সিটিতে কাজে লাগবে, ঠিক আছে? তো এগুলো আমি তোমাদেরকে পড়াবো। তো এরপরে আমরা যে জায়গাটাতে যাওয়ার চেষ্টা করবো শব্দের পরে আর কি, সেই শব্দের এই গ্রাফ গুলো পড়াইতে হবে ক্লিয়ারলি। তারপর এখানে কিছু ম্যাথ আছে, অঙ্ক আর কি, এই অঙ্কগুলো খুব সিরিয়াস, মানে ফিজিক্সের মেইন জিনিসটাতে আমরা ফোকাস করবো দুইটা, একটা হচ্ছে কনসেপ্ট বেশি ক্লিয়ার করব, আর অঙ্ক করব। আর যারা মেডিকেল এডমিশন দেবো এরা হচ্ছে তোমার আগে থেকে এখন থেকে কম বেশি একটু একটু করে, মানে মেইন বইটা আগে ভালো করে পড়বো। আমরা মেইন বই লাইন বাই লাইন পড়াবো জাস্ট মেডিকেল এডমিশনের জন্য। এখানে দেখো, এখন হচ্ছে আমাদের মেইন জিনিস যেখানে থেকে আমাদের ফোকাস শুরু হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আলু। এই আলুর উপরে পুরো একটা ফিজিক্স দুনিয়া জড়ে আছে, এবং ইন ফিউচার আর কি। এখন যেমন মনে করো যে কি দিয়ে চলতেছে, মানে ইলেকট্রিসিটি দিয়ে পৃথিবী চলতেছে না? তোমরা নাম শুনছো যে মানে সোলার সেল বা কি বলে, তোমরা যেটাকে বলো সোলার সেলকে তোমরা কি নামে জানো? হুম? যে বাসা বাড়িতে যে সৌর বিদ্যুৎ ইউজ করে না, সোলার ইলেকট্রিসিটি। হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যে এটা হচ্ছে মানে আলুর উপর ভিত্তি করে আর কি। তো এই আলু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা শুধু সোলার জায়গাতে না, এই মানে লাইটের যে পরিমাণ ব্যবহার, সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে লাইটের, বুঝতে পারতেছো? মানে আমরা
বলে না সূর্য হচ্ছে সকল, মানে বাহ্যিক ভাবে বলে আর কি, সূর্য হচ্ছে সকল শক্তির উৎস আর কি। তো এইখানে হচ্ছে এইটার বিশাল বড় একটা আমাকে কি শোনা যায়? হ্যালো? জি ভাইয়া শোনা যায়। আচ্ছা ঠিক আছে, তো সূর্য একটা বিশাল বড় শক্তির উৎস। তো এটার হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসটা হচ্ছে আমরা দেখবো এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের খুঁটিনাটি বুঝতে হবে। এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাফ। এটা তোমার ইউনিভার্সিটিতে কাজে লাগবে, মেডিকেল এডমিশন টেস্টে কাজে লাগবে, ইন্টারে কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। কেন কাজে লাগবে নর্মালি কেউ জানে না। এখানে দেখো এটা হচ্ছে রেডিও তরঙ্গ দিছে, এরপরে আরেকটা তরঙ্গ আছে যেটা হচ্ছে টেলিভিশন, টিভি। বুঝতে পারছো? যদি প্রশ্নের মধ্যে থাকে, দেখো এই গ্রাফটা একটু বোঝার চেষ্টা করো, মানে এটা অনেক ইম্পর্টেন্ট একটা গ্রাফ। দেখো এদিকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তো তরঙ্গ দৈর্ঘ্য সাথে একটা জিনিসের সম্পর্ক আছে, এটা তোমরা পড়বা আর কি। হচ্ছে বি দিয়া দিই, হ্যাঁ। বি, এবার এটা নিয়ে আবার একটু বই পাইও না, মনে রাখো আর কি আমি কি বলতেছি। বি জি গুছে এফ ল্যামটা। বি মানে হচ্ছে বেগ, ঠিক আছে? এটা মূলত আমরা এইভাবে লিখি, সি দিয়ে লিখি আর কি। সি মানে হচ্ছে আলুর বেগ বা বেগ আর কি। সি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামটা। এই ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটাকে কি বলে? ল্যামডা। ল্যামডা। এটা তো মানে টেনে যারা আসো আর এটা মোটামুটি পড়ার কথা, তোমরা কি এটা পড়ছো টেনে যারা আসো? না ভাইয়া পড়া হয় না এটা। সমস্যা নাই, বিষয়টা বুঝার মানে এখানে বই পাওয়ার কোনো কারণ নাই। একজন লেফট নিচ্ছে মানে কি সে লেফটে নিচ্ছে নাকি আবার জয়েন করছে, আচ্ছা যাই হোক, মানে ওর ইলেকট্রিসিটি চলে গেছে। তো যে জিনিসটা বলতেছিলাম যে এখানে দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের মিটার। একক ডেফিনেটলি মিটার। তো তরঙ্গ দৈর্ঘ্যের এককও কিন্তু তোমার মিটার, বুঝতে পারছো? কিন্তু জি দৈর্ঘ্যটাকে ভাইয়া। প্রকাশ করা হয় কি দিয়া? দৈর্ঘ্যটাকে প্রকাশ করা হয় হচ্ছে এম দিয়া। মিটারটাকে প্রকাশ করে কি দিয়ে? এম এম দিয়ে। দিয়ে। এম দিয়ে। তরঙ্গ দৈর্ঘ্যটাকে প্রকাশ করে কিন্তু মানে এম দিয়ে, কিন্তু হচ্ছে যে ওই যে দৈর্ঘ্যটাকে আমরা লেংথ বলি না, ঠিক আছে? এখানে হচ্ছে এটাকে লেংথের জায়গায় এখানে ল্যামডা আর কি, এরকম একটা একক দিয়ে দিয়ে প্রকাশ করে তরঙ্গ দৈর্ঘ্যকে। এখন এখানে ল্যামডাটা বুঝা মানে ভাইয়া সাউন্ডে একটু সমস্যা হইতাছে। আচ্ছা সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে আমি সাউন্ডটা একটু চেক করতেছি। আমি এরপর থেকে হচ্ছে আমার হেডফোন ইউজ করবো, আজকে আমি হেডফোন লাগাই নাই। আচ্ছা নেক্সট ক্লাস থেকে মানে নেক্সট পরের ক্লাসটা থেকে হেডফোন ইউজ করবো। তো একটু খেয়াল করো যে এখানে তরঙ্গ দৈর্ঘ্যের ইয়েটা হচ্ছে তোমার মানে ল্যাম্পটা। তো এখানে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে তোমরা সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই জিনিসটা পড়ছো? হ্যালো? সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই জিনিসটা কি তোমরা পড়ছো? আমাকে শোনা যায় না মনে হয় না। হ্যাঁ সমানুপাতিক। এখন যাইতেছে। আচ্ছা একটু আগে আমার ইন্টারনেট প্রবলেম ছিল, সরি। তো থ্যাংক ইউ। তো সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই জিনিসটা তোমরা পড়ছো কিনা? হ্যালো? জি ভাইয়া পড়ছি। তো এই দেখো বি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যাম্পটা। তো জি ভাইয়া পড়া হয়। হ্যাঁ, বি এর সাথে এফটা হচ্ছে কম্পাঙ্ক এবং ল্যাম্পটার সম্পর্কটা কি? সমানুপাতিক সম্পর্ক না? অর্থাৎ ফ্রিকুয়েন্সি বাড়লে, এফটা বাড়লে বি এর মান বাড়বে, ল্যাম্পটার মান বাড়লে বি এর মান বাড়বে। হ্যালো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো এই জিনিসটা দ্বারা আমি একটু পেইন্টে যাই, পেইন্টে গেলে একটু সুবিধা হবে। ধরো এখান থেকে এটা আমি নিউ ফাইল নিই। আচ্ছা হ্যাঁ, নিউ ফাইল নিলে হচ্ছে ওকে, নো প্রবলেম এট অল। তো আমি যেটা বলতেছিলাম আর কি, বি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যাম্পটা, বুঝতে পারছো? বি এর সাথে এফ এর যে সম্পর্কটা, মানে বি যদি মানে এখানে যদি দেখো এখানে যদি ল্যাম্পটার মানটাকে বাড়ানো হয়, এই যে ল্যাম্পটার মানটাকে যদি ইনক্রিজ করা হয়, তাহলে কি হবে? বি এর মানটাও কিন্তু বাড়বে, বুঝতে পারতেছো? আবার এফ এর মানটা যদি ইনক্রিজ করা হয়, তাহলে কি হবে? বি এর মানটা কি হবে? বাড়বে, বুঝতে পারছো? কিন্তু কিন্তু এখানে একটা জিনিস বের হলো, বি ইজ ইকুয়াল টু যখন এফ ল্যাম্পটা, কিন্তু এফ ইজ ইকুয়াল টু কি? বি বাই ল্যাম্পটা না? জি ভাইয়া। এফ ইজ ইকুয়াল টু কিন্তু এফ ইজ ইকুয়াল টু কিন্তু বি বাই, সরি, ওয়েট,
এফ ইজ ইকুয়াল টু হচ্ছে বি বাই ল্যামটা। বুঝতে পারছো? মানে ল্যামটার সাথে এফ এর যে সম্পর্কটা, এটা কিন্তু ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ ল্যামটার মান যদি বাড়ে, তাহলে এফ এর মান কি হবে? কমবে। বাড়বে। দেখো ল্যামটার সাথে এফ এফ এর যে সম্পর্কটা, এটা হচ্ছে কি ব্যস্ত অনুপাতিক। মানে ও ল্যামটার মান আচ্ছা। যদি, হ্যাঁ ল্যামটার মান যদি বাড়ে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি বাড়ে, কম্পাঙ্কের পরিমাণ কি হবে? কমবে। মানে এখন বুঝতে হইবে এমন না, জাস্ট একটু বুঝার চেষ্টা করো যে আমি আসলে কি বলতে চাইতেছি। ঠিক আছে, যে একটু খেয়াল করো যে ল্যামটার মানটা যদি কি হয়, বাড়ে, তাহলে এফ এর মান কমবে। উল্টা আর কি, কারণ এটা দিয়ে তো ভাগ হইতেছে বি এর। এটি পরে আমি বুঝাবো আস্তে আস্তে, না বুঝলে এখন সমস্যা নাই। এখন আসো এই জায়গাটাতে, এখানে খেয়াল করো সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁻14। এটা কার? এটা ঘামা রশ্মির। কার? গামা রশ্মি। মেডিকেলে মনে করো না হলে 10 বার এসছে। বুঝতে পারছো? বা ঢাকা ইউনিভার্সিটিতে আছে। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ঘাম্মা রশ্মির। সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? রেডিও। কার? 10⁻6। কার? রেডিও ওয়েভ। রেডিও। এখানে টিভিটা দেওয়া নাই, রেডিওর চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য টিভির। বুঝতে পারছো? যদি অপশনে টিভি থাকে তাহলে টিভি উত্তর। তরঙ্গ দৈর্ঘ্য দিকে দিয়ে উত্তর প্রশ্ন আসতে পারে, আবার উল্টা আসতে পারে যে কম্পাঙ্ক দিয়া তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি, কম্পাঙ্ক তার কম। যেমন রেডিওর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কিন্তু কম্পাঙ্ক কিন্তু রেডিওর কম। বা টিভির কম্পাঙ্ক কম। ফ্রিকুয়েন্সি যেটাকে বলে আর কি, তোমরা পড়বা ফ্রিকুয়েন্সি কে পড়ানো, মানে ওই শব্দ অধ্যায়। আবার এদিকে এসে কম্পাঙ্ক মানে উল্টা সিনারিটা হবে আর কি। যেমন ঘামার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কিন্তু এটা ফ্রিকুয়েন্সি কি সবচেয়ে বেশি। এভাবে দুই দিক দিয়ে কি করতে হবে, এই এই একটা লাইন, জাস্ট এই একটা লাইন, এটা দিয়ে ও মানে মিনিমাম না হলে মনে করো 50টা এমসিকিউ হয়েছে। তারপর খেয়াল করো যে এটা হচ্ছে ভিজিবল, মানে এই যে দৃশ্যমান আলো আর কি, ভিজিবল লাইট বলে এটাকে। ভিজিবল লাইটের ডানে আছে কোনটা, এটা হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেডটা কোথায় ইউজ করা হয়? ইনফ্রারেডটা ইউজ করা হয় হচ্ছে ওই, ইনফ্রারেডটা ইউজ করা হয় হচ্ছে তোমার, আমরা যে টেলিভিশন দেখি না, টেলিভিশনের যে রিমোট, হ্যাঁ, বা ইনফ্রারেড বিভিন্ন লাইট আছে, বুঝতে পারতেছো, যেগুলো হচ্ছে ইয়া হয়, মানে এগুলোতে ইউজ করে বিভিন্ন জায়গাতে। তারপর আল্ট্রা ভায়োলেট, আসলে আল্ট্রা ভায়োলেট তো আছে, হ্যাঁ আল্ট্রা ভায়োলেট আছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাতে দিয়েছে। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ দিয়ে হচ্ছে একটা সার্টেন টাইম আগে আর কি, এখনো তোমার এই যে আমাদের ইন্টারনেট আছে না, ইন্টারনেটে মাইক্রোওয়েভ ইউজ করে বিভিন্ন। কোনটা কোথায় এক্স রে তো জানোই, কারো হাত পা ভেঙে গেলে আর কি ওইখানে এক্স রে ইউজ করে, কোন জায়গাটা ভাঙছে এই জিনিসটা ডিটেক্ট করার জন্য, বা অন্যান্য কাজে ব্যবহার করা হয়। কোনো অবৈধ জিনিসপত্র আছে কিনা আর কি। বাকিটাতে আমরা যে পরে দেখবো আর কি। এখানে দেখো দৃশ্যমান তরঙ্গের মধ্যে সবুজ আলোটা কোন দিকে? 500-র পরে, ঠিক না? 500 থেকে 550-এর মধ্যে হচ্ছে সবুজটা। ঠিক আছে, হলুদটা কততে, তারপর লালটা কততে, সর্বনিম্ন কোনটা দৃশ্যমান আলোর মধ্যে? সবচেয়ে মানে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল আলো। বুঝতে পারছো? সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? সম্ভবত বেগুনি, এরকম। তো এই 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 ফিগারটাও লাগবে। তো নর্মালি তোমরা যখন স্কুলে পড়তা তখন কি করতে? তোমরা এটা স্কিপ করে চলে যেতে, যে এটার মধ্যে না জানি কিছু নাই। কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক বিশাল কিছু আছে। মানে এই একটা ফিগারের মধ্যে কি আছে? হিউজ জিনিসপত্র আছে। বুঝতে পারছো? সো মানে এগুলো মানে বুঝে বুঝে পড়তে হবে যে কোনটা লাগবে কোনটা লাগবে না, এটার ভিতরে কি আছে। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে পড়তে হবে। মানে আমি তো দেখাই দিব, তারপর তোমার নিজেরা চিন্তা করতে হবে, কোশ্চেন করতে হবে, স্থির করে। আমি বুঝাইতেছি আর কি যে কোন কোন জিনিস দেখে মনে হচ্ছে যে কিচ্ছু পড়ে না, এখান থেকে পরীক্ষায় কিচ্ছু আইতো না, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যেমন এখানে একটা কথা আছে, আলো বিদ্যুৎ চুম্বক তরঙ্গ। কি কারণে বিদ্যুৎ চুম্বক তরঙ্গ? বিদ্যুৎ চুম্বক তরঙ্গটা দেখতে কিরকম, এটা এখান থেকে একটু ফিল পাইতে হবে। ফিজিক্সটা ফিল করার ব্যাপার, মানে অনুভব করার ব্যাপার আর কি। বুঝছো? তারপরে এখানে ব্যাগ ট্যাগ দেওয়া আছে, এগুলো পড়লে বুঝবা। এই এই ফিগার গুলা, যেমন এখানে কিছু ফিগার আছে, এই ফিগার গুলো বুঝতে হবে। ঠিক আছে, এই ফিগার গুলা না বুঝলে একটু ঝামেলা আছে। ওকে, তো এই ফিগার গুলো বুঝতে হবে। তারপরে আমরা এই ফিগার গুলো পড়াবো। এই ফিগার গুলো পড়ানোর পরে আমরা যে জায়গাটাতে চলে যাব, সেটা হচ্ছে যে এই ফিগারটি, যেটি পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে। বুঝছো? যেমন এখানে কি দেওয়া আছে, খেয়াল করো। এটা দর্পণ, মানে এই একটা ফিগার দিয়ে বুঝায়। এখানে এটা একটা কলম দেওয়া আছে, ঠিক না? কলমটা কিসের আগে দেওয়া আছে কিনা জানো কিনা? এটা আয়নার আগে। কিসের আগে দেওয়া আছে কলমটা? আয়নার আগে। আয়নার আগে। ঠিক আছে, যদি আমার সুযোগ থাকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই দাও আসলে কি হইতাছে। এটা একটা আয়নার পিছনের পার্টটা, যেটা আমি দাগ দিচ্ছি, এটা হচ্ছে আয়নার পিছনের পার্ট। আর কলমটা রাখা আছে আয়নার কোথায়? প্রলেপ দেওয়ার সামনের পার্টটাতে। বুঝছো? এই যে পেন্সিলটা,
পেন্সিলটা আয়নার সামনে রাখা আছে। এবং এটা হচ্ছে একটা উত্তল আয়না, কি আয়না? উত্তরাই না। তলায় না। হ্যাঁ, বইয়ের ভাষায় এটাকে বলে উত্তর দর্পণ। এখন পরীক্ষা কি করবো জানো নি? পরীক্ষা করবো যে এখানে ওয়াই দূরত্বে দিয়ে রাখলে এটার মানে এটার পিছনের যে বিম্বটা এটা কেমন হইব। তারপর বলবো যে আরেকটু কম দূরত্ব দিয়ে রাখলে কেমন হইব, আরেকটু বেশি দূরত্ব দিয়ে রাখলে কেমন হইব, এবার সোজা করে দিয়ে রাখছি এটা উল্টাইয়া দিয়ে রাখলে কেমন হইব, ডানে দিয়ে রাখলে কেমন হইব, বামে দিয়ে রাখলে কেমন হইব, বুঝতে পারতেছো কিনা? এবং তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি কিন্তু এটা আঁকতে পারবে না। আমার কথা বুঝতে পারতেছো? জি জি। ভাইয়া। দেখে দেখে আঁকতে পারবে, বেশ লাগিয়ে দিবা, মানে মুখস্থ কি আঁকবা। এবং পরীক্ষার মধ্যে এটা দিয়ে একটা কোশ্চেন আইবো 100% কনফার্ম, বুঝছো? এসএসসি পরীক্ষাতে এটা দিয়ে একটা কোশ্চেন আসবেই। এবং এই চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন আসতে পারে। তো এই যে চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন আসবে এটা কি আবার এখন করে ফেলতে হবে না, খুব ভালো করে পড়তে হবে, বুঝছো? তো এটা নিয়ে টেনশন করো না। তারপরে হচ্ছে এই সেম দেখো আবার এখানে ফোকাস দূরত্ব দেওয়া কিছু কোশ্চেন দেওয়া আছে, ফোকাস দূরত্ব কি বুঝতে হবে। যেমন এখানে দেখো আবার কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে অবতল, এর আগে একটা ছিল উত্তল, এটা ছিল কি অবতল। এভাবে দিচ্ছে যে ওই দেখো সামনে দিলে কি হইব, পিছনে দিলে কি হইব, উপরে দিলে কি হইব, নিচে দিলে কি হইব। মানে এই জিনিসগুলো আমরা শিখবো আর কি। আমি একটা দেখাইতেছি, দেখাইলে তোমরা বুঝতে পারবা। হুম, যে কোনো একটা দেখাই দিলে। যেমন এখানে একটা উদাহরণ দিস, যেমন এটার চিত্রে এক্স ওয়াই একটা বিম্ব দেওয়া আছে, তো এটার হ্যাঁ এটার প্রতিবিম্ব এক্স প্রাইম ওয়াই প্রাইম, ঠিক আছে? যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম টি বস্তুটি ওয়াই প্রাইম হতো, তার প্রতিবিম্ব কোথায় হইতো? ঠিক আছে, তার প্রতিবিম্ব এটি বাস্তব প্রতিবিম্ব, কাজে এটা প্রতিবিম্ব হইব কি উল্টা বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব হইতো, ঠিক আছে? হুম, ওকে। আচ্ছা, এটা নিয়ে কোশ্চেন করে না। এখানে বিবর্ধন এম এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল, এটা কিভাবে হয়েছে এটা তোমাদেরকে বুঝাই দিব। অবতল আয়না ইত্যাদি বক্রচক্র দেওয়া আছে। যেমন এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, আমি একটা প্রশ্ন ব্যাখ্যা করি, তাহলে তোমাদের কনসেপ্ট আর একটু ক্লিয়ার হবে। 7টা 21 বেজে গেছে, সরি, 7টা 21 বেজে গেছে। আচ্ছা দাঁড়াও, মানে আমি শেষ করে দিতেছি, টাইম নিব না। যেমন এখানে একটা দর্পণ, এটা হচ্ছে একটা দর্পণ, দর্পণের আগে এক্স নামের একটা জায়গাতে ইয়া দেওয়া আছে, ঠিক আছে? বা এটা দিয়ে দেখাই, মানে যে কোনো একটা দিয়ে দেখাই মানে এখানে একটা দেওয়া আছে, এটা মনে করো একটা বস্তু দেওয়া আছে, এটা একটা দর্পণ। তো বলছে কি আর কি, এটা দিয়ে যদি আমি বিম্ব ফালাই তাহলে কোন দিকে যাইবো আর কি। তাহলে কোন দিকে যাইবো এটা করতে হলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো যে পদানক্ষের সমান্তরাল রশ্মি এই যে পদানক্ষ বরাবর যাওয়ার পরে সে যে কাজটা করবে সে যাবে ফোকাস বিন্দু দিয়ে, বুঝতে পারছো? পদানক্ষের সমান্তরাল রশ্মি পদানক্ষ দিয়ে যায়, তারপরে কি করবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে পদানক্ষের সমান্তরাল রশ্মি পদানক্ষ দিয়ে যায়, তারপর হচ্ছে ফোকাস দিয়ে গেল, ফোকাস দিয়ে গেছে। আর আরেকটা হচ্ছে ফোকাস দিয়া মানে যে যেটা যাবে আর কি, এটা যে পথে যাবে এই পথে ফিরে আসবে আর কি। সরি, আর এটা যাবে ফোকাস দিয়ে যেটা যাবে এটা পদানক্ষের সমান্তরালে ফিরে আসবে। বই পাও না মানে দেখে সেটা বই পাওয়ার দরকার নাই, যে আমি বলতেছি আর কি আমি কি পড়াবো এটা জাস্ট বোঝানোর জন্য এটা করতেছি, আদারওয়াইজ আর কিছুই না, ঠিক আছে? মানে কি পড়াবো ওই জিনিসটা বোঝানো, এই জায়গায় এই দুইটা এখানে মিলিত হচ্ছে, বুঝতে পারতেছো? যে পয়েন্টটাতে মিলিত হবে এই পয়েন্টটাতে মূলত, যে পয়েন্টটাতে মিলিত হয়েছে না এই পয়েন্টটাতে মূলত তোমার বিম্ব গঠন করবে। এই যে এই পয়েন্টটাতে মূলত বিম্ব গঠন করবে। এটা কেমনে গঠন করে, কিভাবে হইতেছে, এটা উল্টা প্রতিবিম্বটা কিভাবে হইতেছে, এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি দেখাবো কিভাবে হইতেছে। আরো বিভিন্ন টেকনিক দেখাবো যেটা দিয়ে তোমরা নিজেরা শর্টকাট করতে পারবে। ওকে। আর লাস্ট যে জিনিসটা দেখানোর চেষ্টা করবো, সময় চলে গেছে, এটা হচ্ছে এখানে কিভাবে হইতেছে, অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলা, ঠিক আছে? এবার স্থির তড়িৎ যেটা স্ট্যাটিক বিদ্যুৎ আর কি, স্থির তড়িতের মধ্যে স্থির তড়িতের এখানে আবেশগুলো কিভাবে হয়েছে, তড়িৎ কিভাবে চলতেছে না চলতেছে এটা দেখাবো।
তারপর এখানে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে M1 ইন্টু M2 থেকে Q1 Q2 কিভাবে আইছে এটা দেখাবো। তারপর এই এই যে অঙ্কগুলা, যেমন মানে এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের অঙ্ক আর কি, বা বিদ্যুৎ প্রাবল্যের অঙ্ক, এই অঙ্কগুলো দেখাইতে হবে, মানে খুব কনসেপ্ট ক্লিয়ার করে করে এই অঙ্কগুলো বুঝাইতে হবে, নাহলে ঝামেলা আছে। তারপর হচ্ছে আমরা ইলেকট্রিক পটেনশিয়াল যেটা, এটা দেখানোর চেষ্টা করব, মানে এই চ্যাপ্টার রিলেটেড যে ম্যাথ গুলো আছে এগুলো দেখাবো। আর লাস্ট যারা নাইনে আসো, চলতরিৎ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এবং চলতরিৎ দিয়ে নাইনের অনেক বেশি বড় বড় অঙ্ক আসবে। একটা অঙ্ক দেখায় জাস্ট, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, আমার বোন যখন পরীক্ষা দিয়েছিল তখন এডমিশন টেস্টে আসছিল। জাস্ট এই অঙ্কটা দেখাই দিই, দেখায় তারপর শেষ করে দিতেছি। তো আমার বোন যখন পরীক্ষা দিছিল তখন এই ম্যাথটা আসছিল আর কি। ম্যাথটা হচ্ছে এটা, মানে এই টাইপের একটা ম্যাথ, যে তোমার, শিট ম্যান এরকম করতেছে কেন, মনে করো এখানে এটাকে বলে রেসিস্ট্যান্স, বুঝতে পারছো? এটা একটা রোধ আর কি, R1 একটা রোধ। তো R1 এর সাথে আরেকটা রোধ আছে, এটা হচ্ছে R2, বুঝছো? R1 এর সাথে একটা রোধ আছে R2, আর আরেকটা রোধ হচ্ছে R3। এখানে একটা ভোল্টেজ আছে, যে ম্যাথটা আমার বোনের পরীক্ষার সময় আসছিল ঢাকা ইউনিভার্সিটি, এবং এই ম্যাথটা না হলে 50 আছে। ভোল্টেজ আছে, মনে করো এই ভোল্টেজটা হচ্ছে তোমার 10 ভোল্ট। এই অঙ্কটা এবার যারা টেনে আসো এদের আসবে না, যেহেতু এদের এটা নাই। তারপর এটা জানা রাখতে হবে, এটা ইন্টার গেলে আবার আইবো, বা ইউনিভার্সিটি মেডিকেল এডমিশন টেস্ট আসবে 10 ভোল্ট। মনে করো এখানে আছে তোমার 5 ওহম এই রুদ্রার মান। এই রুদ্রের মান হচ্ছে 10 ওহম, আর এই রুদ্রের মান হচ্ছে 10 ওহম। বুঝতে পারছো? প্রশ্নটা করতেছে যে এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবো, এদিক দিয়ে কি পরিমাণ, ভাই, হ্যাঁ, এটার উপর দিয়ে কি পরিমাণ কারেন্ট, মানে আই কত, এই কারেন্টের মানটা বের করতে বলছে। তো তুমি যদি অঙ্ক করে বের করো এই কারেন্টের মানটা কত, এটা যদি অঙ্ক করে বের করো তোমার টাইম লাগবে হচ্ছে, তোমার মনে করো 5 মিনিট মিনিমাম। কত মিনিট টাইম লাগবে? 5 মিনিট। 5 মিনিট। কিন্তু আমি তোমাকে এমন সিস্টেম দেখা দেবো, তুমি দেখা চোখের পলকে মাত্র 10 সেকেন্ডে, কত সেকেন্ডে, 10 সেকেন্ড। 10 সেকেন্ডে বলে ফেলবে এটার উত্তর কত। বুঝতে পারছো কিনা? হুম। এই জি টেকনিক ভাইয়া। গুলো দেখা দেবো, এবং কেন এটা কিভাবে সোলভ করবা, মানে কই থেকে সোলভ করবা। তুমি সোলভ বলতে হচ্ছে তুমি কোনটা, মানে কোনটা আগে ধরবা, এটা কেন আগে ধরবা, এরপরে কেন এটা ধরবা, এরপরে কেন এটা ধরবা, এইভাবে কিভাবে সোলভ করবা, এই প্যাটার্ন গুলো তোমাকে আমি দেখাবো, বুঝছো? ক্লাসগুলোতে কিছু, মানে প্রত্যেকটা ক্লাস অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ওইভাবে মানে নিবা। আর যদি কারো ভুল মানে প্রবলেম হয়, রেকর্ডিংটা বারবার দেখবা, একটা রেকর্ডিং একবারের জায়গায় 2বার দেখবা। বেশি বেশি সময় নিত না, এটা 40-50 মিনিট টাইম, ঠিক আছে? একটু মানে খারাপ লাগতেছে তখন দেখবা, যে আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কারো কোনো সাজেশন থাকে বলতে পারো। বা ফিজিক্স আজকের ওরিয়েন্টেশন ক্লাস কেমন লাগছে বলো। 190197180। হ্যালো, আরিশা তোমার এখানে আনমিউট করো। হুম। হ্যালো, কারো কি কোনো কমপ্লেন আছে বা কোনো মতামত আছে কিনা বলো। আমি রেকর্ডিংটা দিয়ে দিব, শুনতেছো? আমি তোমাদেরকে রেকর্ডিংটা দিয়ে দিব। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বলো ফাউজা, বলো। না ভাইয়া, আমি বললাম ঠিক আছে রেকর্ডিংটার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, মানে আচ্ছা ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। আর কারো কোনো কোনো ইয়ে আছে কি, কারো কোনো সাজেশন আছে বা পরামর্শ আছে? না ভাইয়া। তানজিবুল বলো, ক্লাস কেমন লাগছে? জি স্যার, ভালোই লাগছে। ঠিক আছে, হ্যাঁ তো ওই ভালোই লাগছে না? কোনটা সহজ মনে জি। হইতেছে, কেমিস্ট্রি সহজ বেশি নাকি ফিজিক্স সহজ বেশি মনে হইতেছে? হুম, এখন বুঝা ভাইয়া যাইতেছে? একবার physics সহজ লাগে, একবার কেমিস্ট্রি সহজ লাগে, বুঝতে পারতেছি না। ঠিক আছে, ক্লাস করো, তারপর বাকিটা দেখা যাবে। কাফি।
জি ভাইয়া। তুমি কি বুঝতে পারতেছো? জি। আচ্ছা, আমি যেভাবে দেখাইতেছি এইভাবে পড়াইলে তো আশা করি তোমার সবকিছু কভার হবে, হবে না? জি ইনশাল্লাহ। আচ্ছা কাফি, ঠিক আছে। তারপর যদি কোনো প্রবলেম থাকে আমাকে সাজেস্ট করো, আর বাকিদের মতামত আমি নিতেছি না। আমি ক্লাসটা রেকর্ড করে তারপর হচ্ছে গ্রুপে দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ও আচ্ছা, ইয়াতে ক্লাস আছে, একটু ওয়েট, অনেকে বের হয়ে গেছে। আচ্ছা, ইয়েতে কি বলে, 7:50 আবার ক্লাস আছে, ইংলিশ ক্লাস, সবাই জয়েন করো। 7:50 জি স্যার, ইংলিশ ক্লাস, ঠিক আছে। ইংলিশ ক্লাস আছে, জয়েন করো। ওকে ভাইয়া।